জাপানকে পুরো দুনিয়ার মানুষ এখন যতটা ভদ্র আর সভ্য মানুষ মনে করে, হিরোশিমা আর নাগাসাকির আগ পর্যন্ত তারা আসলেই কখনোই এতটা ভদ্র ছিল না। বরং তারা ছিল পরম বর্বর এবং চরম নৃশংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের আগ পর্যন্ত জাপানিরা নিজেদের এশিয়ার শাসক বলে মনে করত। তারা কোরিয়া দখল করে উপনিবেশ বানিয়েছিল এবং চীনের বড় একটা অংশ দখল করে নিয়েছিল। শুধু দখল করলেই ঠিক ছিল, কিন্তু চীনে জাপানি সেনাবাহিনী গণহত্যার পাশাপাশি আরও একটা মারাত্মক অপরাধ করেছিল, যা ইতিহাসে ইউনিট 731 নামে পরিচিত। বর্তমান চীনের হারবিন শহরে জাপানিরা একটা কুখ্যাত গোপন সামরিক পরীক্ষাগার গড়ে তুলেছিল। এখন যেখানে গোপন বিভিন্ন গবেষণা তারা পরিচালনা করত। বিশেষ করে জৈব এবং রাসায়নিক অস্ত্র নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছিল জাপান সেই সময়ে। তাদের এই গবেষণাগুলোর শিকার হয়েছিল চীনের বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীরা। এসব মানুষের উপর তারা বিভিন্ন ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়ার পরীক্ষা চালিয়েছে। ইউনিট 731-এ ইয়োশিমুরা হিসাতো নামে একজন ফিজিওলজিস্ট ছিলেন, যার হাইপোথার্মিয়ার বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল। তিনি অঙ্গ পতঙ্গের আঘাত নিয়ে মারুতার গবেষণার অংশ হিসাবে নিয়মিত বন্দীদের হাত পা বরফ ভর্তি পানিতে ডুবিয়ে রাখতেন এবং ততক্ষণ পর্যন্ত সেটা করতেন যতক্ষণ না হাত পা পুরোপুরি জমে গিয়ে চামড়ার উপরে বরফের একটা আস্তরণ তৈরি হতো। এখন একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুসারে লাঠি দিয়ে আঘাত করলে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে কাঠের তক্তার মতো শক্ত শব্দ হইতো। মানে একটা কাঠের তক্তার উপর আমি যেমন আঘাত করলে শব্দ হয়, তো ওই রকম মানুষগুলার পায়ের মধ্যে যদি কেউ বাড়ি দিত লাঠি দিয়ে, ওই তক্তার শব্দের মতো শব্দ হতো। বর্বরতার এক চরম রূপ ধারণ করেছিল এই ইউনিট 731-এ। এখানে সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতার উপরে রোগ এবং আঘাতের প্রভাব কেমন অনুসন্ধান করার জন্য জীবন্ত মানুষকে অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন করা হতো এবং অঙ্গচ্ছেদ করা হতো। আর এই গবেষণার জন্য অসংখ্য চীনা, কোরীয়, মঙ্গোলীয় এবং রুশ নাগরিকদের জীবন দিতে হয়েছে। কি বর্বরতা! আবার বিভিন্ন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার জন্য ইউনিট 731 বন্দীদের একটি ফায়ারিং রেঞ্জে জড়ো করে নাম্বু 8 মিমি পিস্তল, বোল্ট অ্যাকশন রাইফেল, মেশিন গান ও গ্রেনেডের মতো একাধিক জাপানি অস্ত্র দিয়ে বিভিন্ন দূরত্ব থেকে তাদের উপর গুলি চালাতো। এরপর মৃত এবং মুমূর্ষু বন্দীদের দেশসৃষ্ট ক্ষতের ধরন এবং গুলির প্রবেশের গভীরতা তুলনা করে দেখা হতো। একইভাবে বেনেট, তলোয়ার, ছুরি নিয়েও গবেষণা করা হতো। এই পরীক্ষাগুলোর জন্য জীবন্ত বন্দীদের বেঁধে রাখা হতো। পৃষ্ঠজনিত আঘাতের গবেষণার জন্য বন্দীদের উপর ভারী বস্তু ফেলা হতো। আবার মানুষ খাদ্য এবং জল ছাড়া কতক্ষণ বাঁচতে পারে তা জানার জন্য পরীক্ষা করার জন্য বেছে নেওয়া বন্দীদের খাবার পানীয় বন্ধ করা হতো এবং রক্ত সঞ্চালন এবং জমাট বাঁধার প্রক্রিয়া অধ্যয়নের জন্য ভুক্তভোগীদের কেবল সমুদ্রের জল পান করতে দেওয়া হতো, অথবা শরীরে বেমানান কোনো মানব বা পশুর রক্তের ইনজেকশন দেওয়া হতো। এছাড়া পাইলট এবং পতনশীল প্যারাট্রুপারদের উপর উচ্চ জিফোর্সের প্রভাব অধ্যয়নের জন্য ইউনিট 731-এর কর্মীরা মানুষকে বড় সেন্ট্রিফিউজে ভরে ক্রমবর্ধমান উচ্চ সম্পন্ন গতিতে ঘোরাতেন যতক্ষণ না তারা জ্ঞান হারাতো অথবা মারা যেত, যা সাধারণত 10 থেকে 15 জিতে ঘটত। এই বর্বর পরীক্ষায় জাপানিরা শিশুদেরও ব্যবহার করত। ইউনিট 731-এ সিফিলিসের মতো যৌন রোগেরও পরীক্ষা করা হতো। রোগটির কার্যকর সংক্রমণ নিশ্চিত করার জন্য সিফিলিস আক্রান্ত পুরুষদের তাদের নারী এবং পুরুষ সহবন্দীদের ধর্ষণ করার আদেশ দেওয়া হতো, যার মাধ্যমে রোগের সূত্রপাতটা তারা পর্যবেক্ষণ করত। যদি প্রথমবার সংক্রমণ না ঘটতো, তবে সংক্রমণ না ঘটা পর্যন্ত আরও ধর্ষণের ব্যবস্থা করা হতো। এছাড়া মানসিক আঘাত পরীক্ষা করার জন্য জোরপূর্বক ধর্ষণ এবং
গর্ভপাত করানো হতো। এছাড়া বন্দীদের উপর ইচ্ছাকৃতভাবে কলেরা, প্লেগ বা অ্যানথ্রাক্সের মতো রোগের জীবাণু প্রবেশ করিয়ে দেওয়া হতো। এছাড়া জাপানি সেনাবাহিনী 1930-এর দশকের শেষ ভাগ থেকে তাদের সেনাদের যৌন লালসা মেটানোর জন্য দখলকৃত এলাকা, বিশেষ করে কোরিয়া, চীন ও ফিলিপাইন থেকে হাজার হাজার তরুণী ও কিশোরীকে জোরপূর্বক ধরে এনে সামরিক পতিতালয়ে বন্দী করে রাখত। এদেরকে কমফোর্ট উইমেন বলা হতো, তবে তারা ছিল মূলত চরম যৌন দাসত্বের শিকার। আজকের জাপানের স্টেডিয়াম পরিষ্কার করা দেখে মনে করি আমরা যে দুনিয়ায় এদের চেয়ে সভ্য ভদ্র হয়তো বা আর কেউ নাই, কিংবা ছিলও না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান চরম নৃশংস, চরম বর্বর, যা ইতিহাসের আলাপ তেমন নাই বললেই চলে।